হ্যালো আমার প্রিয় ছাত্রীরা, আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজ অঙ্কন। তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের বইতে চ্যাপ্টার নাম্বার 8। আচ্ছা, ত্রিভুজ অঙ্কন বোঝার আগে বুঝতে হবে ত্রিভুজের যে ধারণাটি তোমরা এর নিচের ক্লাসগুলোতে পেয়েছো, সেই ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করব। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো ত্রিভুজের কটি অংশ? 3টি বাহু আর 3টি কোণ। ঠিক আছে, 3টে বাহু 3টে কোণ মিলেই কিন্তু ত্রিভুজটি তৈরি হয়। এখন যদি ত্রিভুজের বাহু এবং কোণের আলাদা আলাদা মাপ দেওয়া হয়, তাহলে সেই অনুযায়ী কিভাবে ত্রিভুজ অঙ্কন করব সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়বস্তু। ঠিক আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে সবসময় কি ত্রিভুজের বাহুর আলাদা আলাদা পরিমাপ বা কোণের আলাদা আলাদা পরিমাপ দিলে কি ত্রিভুজটি অঙ্কন সম্ভব? তো প্রশ্নটার উত্তর হচ্ছে বিশেষত বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে বাহুর পরিমাপ যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে একটা কন্ডিশন কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষুদ্রতর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহু থেকে বড় হয়, তৃতীয় বাহু দৈর্ঘ্য থেকে বড় হয়, ঠিক তখনই ত্রিভুজ অঙ্কন সম্ভব। মানে ত্রিভুজের এই 3টে বাহুর পরিমাপ যদি দেয়া থাকে, এবার ধরো এই দুটি বাহু হচ্ছে ক্ষুদ্রতর বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই তৃতীয় বাহু থেকে যদি বড় হয়, তবেই সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। ঠিক আছে, আমরা সরাসরি এই ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টারটি অনুশীলনে চলে যাব। ওকে, তোমাদের কোষে দেখি 8.1-এর আমি 1 আর 4 এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সেই অনুযায়ী তোমাদের কোনো প্রবলেম হবে না এই মাঝের দুটি প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে, এই 4 নম্বর করা মানেই প্রত্যেকটা অঙ্কই টাচ করা। ওকে, তাহলে আমরা 1 থেকে শুরু করব। কি বলেছে ত্রিভুজে 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। ঠিক আছে, প্রথমে কি আছে? 1 নম্বরে দেখো 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, 4 সেমি, 5 সেমি, 7 সেমি। আচ্ছা, এখানে কি ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখো এখানে ক্ষুদ্রতর বাহু দৈর্ঘ্য কি আছে? একটা 4 সেমি আর একটা 5 সেমি, আর তৃতীয় বাহু দৈর্ঘ্য কত? 7 সেমি। তাহলে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9। 9 অবশ্যই 7-এর থেকে বড়, সো এখানে পসিবল ত্রিভুজ অঙ্কন সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটার একের অঙ্কটি সলভ করি। চলো। আচ্ছা, যেহেতু প্রশ্নটি ছিল যে ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, হ্যাঁ সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করো, আর যে ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় সেক্ষেত্রে যুক্তি দেখাও। আচ্ছা, যে ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব কারণটা আগে দেখিয়ে দিয়ে তারপর আমরা ত্রিভুজটি অঙ্কন করব। ওকে, দেখো এখানে ত্রিভুজের ক্ষুদ্রতর দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি এখানে কি আছে? 4 আর 5, তাই তো? সমষ্টি হচ্ছে কি হবে? 4 + 5। তাহলে 4 + 5 = কত হচ্ছে? 9 সেমি। সেটি তৃতীয় বাহু কত? এখানে 7 সেমি। 7 সেমি থেকে বড়, সেহেতু এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এই কথাটা কিন্তু প্রথমে লিখে দিতে হবে, তারপর তোমরা ত্রিভুজ অঙ্কন করো। ওকে, তাহলে আমরা এই 3টে বাহু দিয়ে আমরা আগে ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে আমাদের কাজ হবে যে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের স্কেল ও পেন্সিলের সাহায্যে সরলরেখাংশ 3টে এঁকে নেব। ওকে, তাহলে আমরা আঁকছি। প্রথমে আমরা 4 সেমি আঁকি, তাহলে স্কেল বসিয়ে দিলাম। এটা হচ্ছে 4 সেমি হলো। তারপরে কি আছে? 5 সেমি, তাই তো? 5 সেমি, 5 সেমি। তারপরে কি আছে? 7 সেমি, 7 সেমি, 7 সেমি। প্রত্যেকে কিন্তু যে তথ্য দেয়া থাকবে, মানে সে কোণের পরিমাপই হোক
বাহুর পরিমাপই হোক, মানে বাহুর দৈর্ঘ্যের পরিমাপই হোক, সেটা কিন্তু প্রথমেই অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি পরপর এই 4 সেমি, 5 সেমি আর 7 সেমি অঙ্কন করে নিলাম। পাশে আমরা এইভাবে লিখে নেব, বা উপরে এইভাবে লিখে নেব 4 সেমি, 4 সেমি, 5 সেমি, আর একটা হচ্ছে 7 সেমি। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড নাম্বার স্টেপ হচ্ছে, যেহেতু ত্রিভুজ অঙ্কন করতে দিয়েছে, ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্যের পরিমাপই জানি। এবার আমি এমন একটা রশ্মি অঙ্কন করব। রশ্মি মানে তোমরা প্রত্যেকেই জানো যে যার একটি প্রান্ত নির্দিষ্ট আর একটি প্রান্ত নির্দিষ্ট নয়, তোমার যথেচ্ছভাবে বর্ধিত করা যায় ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা রশ্মি এঁকে নেব। ওকে, আচ্ছা, তাহলে সেই রশ্মিটা আগে এঁকে নিই। আচ্ছা, এর নাম দেওয়া হলো এ এক্স। ওকে, যেহেতু আমি রশ্মি বলেছি, তাহলে এই প্রান্তটি যদি নির্দিষ্ট হয়, তাহলে এই প্রান্তটি কিন্তু অ্যারো চিহ্ন দিতে হবে, কারণ তোমরা জানো রশ্মির একটি প্রান্ত কিন্তু অ্যারো চিহ্ন থাকে, যে প্রান্তটি যথেচ্ছভাবে বাড়ানো যায়। এবার এই এক্স রশ্মি থেকে আমরা এই 7 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের একটি বৃত্তচাপ কেটে নেব। দেখো, প্রথমে আমরা এই 7 সেমি মেপে নিই। এটা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে। ওকে, পেন্সিল আর কম্পাসের সাহায্যে 7 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আমরা এ এক্স এই রশ্মি থেকে কেটে নেব। ওকে, এই প্রান্তটি বসালাম, হয়ে গেল। আচ্ছা, এইখানে আমরা নাম দিলাম সি। ওকে, সি নাম দিলাম। তাহলে এসি কত হচ্ছে? 7 সেমি। 7 সেমি লিখে দিই, এটা হচ্ছে 7 সেমি হচ্ছে। আচ্ছা, এবার তৃতীয় নাম্বার যে স্টেপটি, সেটা হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা আরেকটি দৈর্ঘ্য বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, আরেকটি দৈর্ঘ্যের সমান একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা 5 সেমি নিলাম। ঠিক আছে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, এবার এই বৃত্তচাপের উপর কোথাও একটা বিন্দু রয়েছে, ধরো বি বিন্দু। ঠিক আছে, কোথাও একটা বি বিন্দু রয়েছে, সেই বি বিন্দুটা খোঁজাই কিন্তু আমাদের আসল উদ্দেশ্য। কোথাও একটা বি বিন্দু রয়েছে, কিন্তু এখন আমরা সেই বি বিন্দুটা চিহ্নিত করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা এই 4 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের একটি বৃত্তচাপ সি বিন্দুকে কেন্দ্র করে না কাটতে পারি। ওকে, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে কি, সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে 4 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। ব্যাস, এই দুটো বৃত্তচাপ দেখো একটা বিন্দুতে ছেদ করছে, সেটাই হচ্ছে বি বিন্দু হবে। ওকে, সেটাই বি বিন্দু হবে। এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে, জাস্ট এ কমা বি, বি কমা সি, এই বিন্দুগুলো যোগ করলে আমরা আমাদের নির্দিষ্ট ত্রিভুজ পেয়ে যাব। তাহলে আমরা যোগ করি। প্রথমে এ আর বি যুক্ত করলাম, প্রথমে এ আর বি স্কেল এবং পেন্সিলের সাহায্যে যুক্ত করে নিলাম। ঠিক করে বসাবে এ বি, আর এদিকে বি আর সি আমরা যুক্ত করব, বি আর সি। ওকে, তাহলে জাস্ট তোমরা নিচে একটু লিখে দেবে যে এবিসি হলো সেই নির্দিষ্ট ত্রিভুজ, যার মানে মাপটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, মাপগুলো কিন্তু তোমাদের লিখে দিতে হবে। এখানে লিখতে পারো যে ত্রিভুজ এবিসি হলো সেই,
তাহলে তোমাদের এখানে জাস্ট একটু লিখে দিতে হবে যে ত্রিভুজ এবিসি হলো সেই নির্দিষ্ট ত্রিভুজ যার এসি ইকুয়াল টু 7 সেমি, এবি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 4 সেমি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এই অঙ্কের, এটা কিন্তু নির্দিষ্ট করে বলতেই হবে, না হলে কিন্তু তোমাদের অঙ্কনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সেক্ষেত্রে যিনি পরীক্ষক তার ইচ্ছা অনুযায়ী কিন্তু নাম্বার দিতেও পারে, নাও পারে। সুতরাং কনফিউশন না রেখে এই অঙ্কন করার পর এই পোর্শনটা কিন্তু লিখে দেবে। ওকে, আচ্ছা আরেকটি কথা, আমি কিন্তু এখানে এ বি সি নাম দিয়েছি, তোমরা কিন্তু সেই একই মাপ নিয়ে এখানে কিন্তু বিভিন্ন নাম দিতে পারো, পি কিউ আর নাম দিতে পারো বা আর এস টি নাম দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজে কোনো পরিবর্তন হবে না, ত্রিভুজ কিন্তু একই থাকবে, কারণ তাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের পরিমাপিক সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে ত্রিভুজের বাহুগুলো যদি সমান হয় ত্রিভুজ দুটি কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। তোমরা কিন্তু সেই এই নাম বদলে যদি অন্য জায়গায় এখানে পি কিউ আর দাও, এই সেম ত্রিভুজের ক্ষেত্রে মানে তোমার 7 সেমি 4 সেমি আর 5 সেমি নিয়ে, সেক্ষেত্রে যদি দুটো ত্রিভুজ একটির উপর একটি বসে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। সুতরাং আমরা কি বুঝছি যে দুটি ত্রিভুজের বাহুগুলো যদি সমান থাকে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ দুটি সম্পূর্ণভাবে মিলে যায়, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো যদি নির্দিষ্ট হয় তাহলে ত্রিভুজটিও কিন্তু নির্দিষ্ট হবে। ওকে, মাথায় থাকবে? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 1-2 অঙ্কে চলে যাই। 1-2 অঙ্কটি বলেছে এখানে 9 সেমি, 4 সেমি আর 4 সেমি। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা লিখে নিই অঙ্কটা। দেখো এখানে যেহেতু ত্রিভুজটির ক্ষুদ্রতর দুটি বাহু দৈর্ঘ্য এখানে কি 4 সেমি আর 4 সেমি, তাদের সমষ্টি হচ্ছে 8 সেমি হচ্ছে, যা কিনা তৃতীয় বাহু 9 সেমি থেকে ছোট, সেহেতু ত্রিভুজটি অঙ্কন সম্ভব নয়। এই কথাটা কিন্তু প্রথমেই তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ যেহেতু অঙ্কন সম্ভব নয়, ত্রিভুজটি অঙ্কন করে দেখার কোনো প্রয়োজন নেই। যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে কেন ত্রিভুজটি অঙ্কন করা গেল না, জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য আমি কিন্তু এখানে ত্রিভুজটি অঙ্কন করে দেখাচ্ছি। এমনিতে এই ত্রিভুজটি অঙ্কন করার কোনো দরকার নেই, পরীক্ষায় যদি আসে এটা কিন্তু ত্রিভুজটি অঙ্কন করবে না তোমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আগের মতো কিন্তু আমি সেই একই রকমভাবে এই বাহুগুলির মাপ কিন্তু নিয়ে নিয়েছি, 9 সেমি, 4 সেমি, 4 সেমি, এই তিনটে বাহু দৈর্ঘ্য কিন্তু মাপ নিয়েছি এবং তার পাশাপাশি যে কোনো একটা রশ্মি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের কি কাজ হবে, জাস্ট এই পি বিন্দুকে কেন্দ্র করে যেটা বৃহত্তম বাহু রয়েছে মানে 9 সেমি, এক্ষেত্রে 9 সেমি বাহুর দৈর্ঘ্যের সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব এই পি কিউ রশ্মির উপর। ঠিক আছে, পি বিন্দুকে কেন্দ্র করে একটা রশ্মি অঙ্কন করলাম। ঠিক আছে, এখানে নাম দিলাম, যেখানে ছেদ করছে সেখানে নাম দিলাম আর। এবার পি বিন্দুকে কেন্দ্র করে আমরা 4 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এখানে হচ্ছে। ঠিক আছে, এবার আর বিন্দুকে কেন্দ্র করে ঠিক একই রকম ভাবে এই 4 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার তোমরা দেখো স্পষ্টভাবে বুঝতে পারবে কেন এখানে ত্রিভুজ অঙ্কন করা গেল না, কারণ দেখো পি বিন্দুকে এবং আর বিন্দুকে কেন্দ্র করে 4 সেমি দুটোর ক্ষেত্রে তো 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করলাম, যে দুটো বৃত্তচাপ কিন্তু পরস্পরকে ছেদ করলো না। যদি ছেদ করে যেত সেক্ষেত্রে একটা বিন্দু উৎপন্ন হতো, তাহলে আমরা এখানে 3টি বিন্দু দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারতাম, কিন্তু এখানে কোনো বিন্দু উৎপন্ন হয়নি, সেই হতো এখানে ত্রিভুজ অঙ্কন করা গেল না। ঠিক এইটা দেখানোর জন্য আমি এখানে ত্রিভুজটা অঙ্কন করলাম। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে 4 অঙ্কটা আমরা চলে যাই। আচ্ছা, 4 অঙ্কটা কি বলেছে যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ হচ্ছে 6 সেমি, কিউ আর হচ্ছে 5 সেমি, পি আর হচ্ছে 6 সেমি। চাঁদার সাহায্যে ত্রিভুজটির প্রতিটি কোণ মাপি এবং কোণগুলোর সম্পর্ক বের করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা এখানে সে আগের অঙ্কটার মতো অঙ্কগুলোর মতোই কিন্তু তোমার
PQ 6 সেমি এই দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করেছি। QR হচ্ছে 5 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করেছি। PR এখানে 6 সেমি দেওয়া আছে, তোমার 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করেছি। আচ্ছা, ত্রিভুজটি কি হবে? PQR হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা এই PQ দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ নিয়ে P বিন্দুকে কেন্দ্র করে PX এর উপর আঁকবো, ঠিক আছে? ওকে, হলো। এখানে আমি নাম দিলাম Q। ওকে, এবার Q বিন্দুকে কেন্দ্র করে, দেখো এখানে কিন্তু Q বিন্দুকে কেন্দ্র করে করতে হবে, যেহেতু এখানে QR সমান 5 সেমি রয়েছে। তাহলে 5 সেমি দৈর্ঘ্যের সমান একটা সমান ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম Q বিন্দুকে কেন্দ্র করে। ওকে, এবার যেটা থাকছে সেটা হচ্ছে PR হচ্ছে 6 সেমি। তাহলে আবার 6 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে P বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো, তাহলে এটা কোন বিন্দুতে ছেদ করবে? যেটা দেখো কমন আছে R, সেহেতু এখানে R বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা ত্রিভুজগুলো জুড়ে দিলাম, বিন্দুগুলো জুড়ে দিলাম। প্রথমে আমি P আর R জুড়ব, ঠিক আছে? P আর R জুড়ব। P R জোড়া হলো, এবার R কিউটা জুড়ব। R কিউ জোড়া হয়ে গেল। এবার আমাদের কাজ কি হবে? তোমরা নিশ্চয়ই চাঁদার সাহায্যে তোমরা কোণের মাপ নির্ণয় করতে পারো। কোনো ত্রিভুজের চাঁদার সাহায্যে কোণের মাপ নির্ণয় করতে পারো। দেখো, প্রথমে কত হচ্ছে এখানে? এটা হচ্ছে 50 ডিগ্রি হচ্ছে P কোণটি। আচ্ছা, এই কোণটি কত হচ্ছে দেখিনি? এই কোণটি হচ্ছে 65 হচ্ছে 65। আর এদিকে এই কোণটির মান কত হচ্ছে দেখুন? এটাও কিন্তু সেই 65ই হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোণগুলো হচ্ছে পি কোণ হচ্ছে 50 ডিগ্রি। পি কোণ মানে এখানে আর পি কিউ লিখতে পারো। আচ্ছা, পি কিউ আর এখানে হচ্ছে 65 ডিগ্রি, আর পি আর কিউ এটা হচ্ছে 65 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো কোন ত্রিভুজটি কি হচ্ছে? ত্রিভুজটি হচ্ছে দুটি কোণ সমান হচ্ছে এবং দুটি কোণের মাপই হচ্ছে 65 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে আমরা শুধু এটুকুই বলতে পারি, এই দুটি কোণের পরিমাপ সম্পর্ক হচ্ছে দুটি কোণের পরিমাপ সমান হবে, পি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ, এটা হবে। আর একটি কোণের পরিমাপ সমান নয়, ঠিক আছে? মানে পি কিউ আর নট ইকুয়াল টু, এখানে নট ইকুয়াল টু কি হবে? আর পি কিউ। ওকে, আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে ত্রিভুজ অঙ্কনগুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওতে বসে দেখে 8.1 এর অঙ্কগুলি বুঝতে পেরেছো।